প্রিয় এসএসসি শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব একটি নতুন চ্যাপ্টার, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তাপগতিবিদ্যা। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা অ্যাকচুয়ালি এই অধ্যায়ে কী কী জিনিস আছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটি আমরা একটু দেখি। তাহলে অধ্যায়ের নাম হবে তাপ গতিবিদ্যা। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তাহলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটি থেকে আজকে আমরা দেখব যে কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আছে। আমরা প্রথমে চলো জেনে আসি সেই বিষয়গুলো কী কী। দেখো, এই অধ্যায়ের শুরুতে আমাদের ভালো মতো বুঝতে হবে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে, আমি লিস্ট করি। 1 নম্বর হচ্ছে তাপ, 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, তাপ কি, তাপমাত্রা কি, 3 নম্বর হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, 4 নম্বর হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক ধর্ম ও উষ্ণতামিতিক পদার্থ। তাহলে তাপ, তাপমাত্রা, তাপীয় সাম্য অবস্থা, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ। 5 নম্বর তাপমাত্রা পরিমাপের স্কেল, তাপমাত্রা পরিমাপের স্কেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাপ, তাপমাত্রা, তাপীয় সাম্য অবস্থা, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ, তাপমাত্রা পরিমাপের স্কেল। 6 নম্বর তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। 7 নম্বর আমরা পড়ব হচ্ছে সিস্টেম, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ 8, 9 নম্বর। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগগুলো আমরা করব কয়েকটি প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়ায়। তাপগতীয় প্রক্রিয়া 1 নম্বর হচ্ছে, আমি এইখানে লিখে দিই 1 নম্বর, যেটা সমুষ্ণ প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, 3 নম্বর হলো সমচাপীয় প্রক্রিয়া, 4 নম্বর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে এই তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটিতে পার্ট 2টি। এটি হচ্ছে পার্ট 1, চিন্তা করি আমরা, এটি হচ্ছে পার্ট 1। 1 নম্বর পার্ট অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা। আর তাপগতিবিদ্যার এই প্রথম সূত্র জানতে হলে আমাদের
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে প্রয়োগ আমরা করি এই কয়টি জায়গায়, অর্থাৎ আমাদের হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, এই 4টি প্রক্রিয়া আমাদের মোটামুটি যদি কমপ্লিট হয় তাহলে এই চ্যাপ্টারটির অর্ধেক শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটির অর্ধেক মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি প্রথম পার্টগুলো দেখলাম। এখন আমরা হচ্ছে পার্ট 2তে যদি যাই, দ্বিতীয় পার্ট যেটা হবে, দ্বিতীয় পার্ট 2, তাহলে এই প্রক্রিয়াগুলোতে আমরা মোটামুটি কিছু কৃতকাজের ইকুয়েশন আমরা বের করব। এখন পার্ট 2তে যাব আমরা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রর কিছু প্রয়োগ আছে। আবার 2 নম্বর যেটা আমরা করব, দুইটা প্রক্রিয়া শিখব। প্রক্রিয়া, এখানেও আমরা প্রক্রিয়া পাবো দুইটা, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাহলে এখানে প্রক্রিয়া পাবো দুইটা। 3 নম্বর হচ্ছে তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন, যেটাকে বলি আমরা কার্নো ইঞ্জিন। তারপর পড়তে হবে সে এন্ট্রপি। তারপর পড়ব যেটা আমরা রেফ্রিজারেটর। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়েছি সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, একদম প্রথম অধ্যায় এটি, তাপগতিবিদ্যা প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাহলে এখানে আমরা পার্ট পাবো কয়টা? 2টা পার্ট পাবো। একটি হচ্ছে পার্ট 1, আমাদের জানতে হবে তাপ কি, তাপমাত্রা কি, তাপীয় সাম্য অবস্থা জিনিসটা কি, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ, তাপমাত্রা পরিমাপের স্কেল। প্রত্যেকটা সেকশনের মধ্যে আবার কিছু সাবসেকশন থাকবে। আমরা জাস্ট বুলেট পয়েন্টটা করে লিখেছি যে কোন টপিকসগুলো আমাদের কভার করতে হবে। এর ভিতরে কিন্তু আরও অনেকগুলো পার্ট থাকবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সিস্টেম জানতে হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ, তাপগতীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। পার্ট 2তে আমরা দেখব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে প্রক্রিয়া পাবো 2টা, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাপ ইঞ্জিন অর্থাৎ কার্নো ইঞ্জিন আমাদের খুব ভালো মতো ডিটেলস পড়তে হবে, এন্ট্রপি, রেফ্রিজারেটর। তাহলে এই যে মেইন যে পার্টগুলো আছে, এই পার্টগুলো যদি আমি কভার করতে পারি তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের খুব একটি ভালো ধারণা তৈরি হবে। এখন এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের মোটামুটি প্রথম পত্রের একদম লাস্ট যে কনসেপ্টগুলো আছে, অর্থাৎ প্রথম পত্রের যে প্রথম পত্রের শুরুতে যে কনসেপ্টগুলো আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের যে সমীকরণগুলো আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন তোমরা কেউ যদি প্রথম পত্র শেষ অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটি যদি পড়ে না থাকো, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ওই চ্যাপ্টারটির আগে কনসেপ্টগুলো অ্যাটলিস্ট শিখে আসবে, প্রয়োজনীয় সূত্রগুলো শিখে আসবে। তারপরও এই অধ্যায়ের শুরুতে আমি বলে দেব আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে। তোমাদের যাদের বিস্তারিত জানার প্রয়োজন হবে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রবেশ করিয়ে তোমরা মোটামুটি অধ্যায়টা কভার করে আসতে পারো। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা প্রয়োজনীয় উপাদান যেগুলো লাগবে এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আমাদের কোন বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি।
তাহলে পার্ট 1 আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে পার্ট 1-এ এসে আমাদের জানতে হচ্ছে তাপ। 1 নম্বর, তাপ জিনিসটা কি। আর এই অধ্যায়ের আমাদের যে প্রয়োজনীয়গুলো যে সূত্রগুলো লাগবে সেটি হচ্ছে বয়েলের সূত্র। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই বয়েলের সূত্র আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে P সমানুপাতিক 1/P যখন আমাদের হচ্ছে T স্থির থাকে। অর্থাৎ এই সূত্রটাকে এইভাবে লেখা যায় PV = K ধ্রুবক। দুইটা ঘটনার জন্য এই জিনিসটা আমরা লিখতে পারবো P1 V1 = P2 V2। অর্থাৎ আমাদের বয়েলের প্রথম সূত্র, আরেকটি লাগবে হচ্ছে চার্লসের সূত্র। আমি বিস্তারিত দেখাচ্ছি না, শুধু সূত্রগুলো দেখাচ্ছি। চার্লসের সূত্রে আমাদের যে জিনিসটা লাগবে আয়তন সমানুপাতিক T, অর্থাৎ এখানে আমাদের চাপ স্থির থাকবে, P স্থির থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে চার্লসের সূত্র যেটা আমরা দেখলাম, এই সূত্রটিও কিন্তু আমাদের প্রয়োজন হবে। তাহলে এই সূত্রটিকে যদি আমি এভাবে লিখি V/T = ধ্রুবক, অর্থাৎ দুইটা কেজে যদি এই সূত্রকে লিখি V1/T1 = V2/T2, তাহলে এই সূত্রে আমাদের প্রয়োজন হবে। আবার বয়েল এবং চার্লসের সমন্বয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2। এই যে সূত্রটি আছে এই সূত্রটি আমাদের প্রয়োজন হবে। তারপর মোটামুটি তোমরা আরেকটা সূত্র মাথায় রাখতে পারো, আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে PV = nRT। এই যে এলিমেন্টগুলো, মোটামুটি এতটুকু এলিমেন্ট যদি জানা থাকে এবং বয়েলের সূত্র চার্লসের সূত্রের পুরো কনসেপ্টটা যদি তোমাদের মোটামুটি ভালো জানা থাকে তাহলে অনেকটা ইজি হয়ে যাবে এই চ্যাপ্টারটি। তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে তাপ দিয়ে, যে তাপ জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তাপ জিনিসটা হচ্ছে এক প্রকারের শক্তি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। তাহলে আমরা তাপ মানে কি দেখলাম? তাপ এক প্রকারের শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি আমাদের দুইটা ঘটনা ঘটাবে, ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাপ জিনিসটা হচ্ছে এক প্রকারের শক্তি, এই জিনিসটা মাথায় রাখবে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের কি করবে? ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগাবে। তাহলে 2 নম্বর যেটি আমরা শিখব সেটি হচ্ছে তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা জিনিসটা কি? বস্তুর একটি তাপীয় অবস্থা। তাহলে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা কী করবে? ঠান্ডা গরমের অনুভূতি জাগাবে। আর এই তাপমাত্রাটি হচ্ছে বস্তুর একটি তাপীয় অবস্থা। বস্তুর তাপীয় অবস্থা। তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা একটি বস্তুকে অন্য একটি বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে, অর্থাৎ তাপীয় সংস্পর্শে নিয়ে আসলে সেই বস্তুকে তাপ দেবে না সেই বস্তুর কাছ থেকে তাপ নেবে, সেটি এই তাপমাত্রা নির্দেশ করে। তাহলে আমি যদি একটি বস্তু এ নেই, এ বস্তুটিকে যদি অন্য বি নামক আরেকটি বস্তুর সাথে, এটি বি নামক আরেকটি বস্তু, তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা একটি বস্তুকে অন্য একটি বস্তুর তাপীয় সংস্পর্শে যদি নিয়ে আসা হয়, অর্থাৎ এ বস্তুটিকে যদি আমি বি বস্তুটির সাথে তাপীয় সাম্য অবস্থায় নিয়ে আসি, ওকে, একসাথে যদি নিয়ে আসি, তাহলে এই বস্তুটা বি বস্তুটাকে তাপ দেবে না বি বস্তুর কাছ থেকে তাপ নেবে, সেটি অ্যাকচুয়ালি তাপমাত্রায় নির্দেশ করবে।
তাহলে তাপমাত্রা দ্বারা অ্যাকচুয়ালি বোঝা যাবে তাপ কোন দিকে চলাচল করে। নোট একটু মাথায় রাখবে, এই তাপমাত্রা দ্বারা বোঝা যায় তাপ কোন দিকে চলাচল করে। তাপ কোন দিকে চলাচল করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তাপমাত্রা জিনিসটা হচ্ছে, আমরা আরেকটু ডিটেলস পড়ব। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা একটি বস্তুকে অন্য একটি বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে আসা হলে এই বস্তুটি উক্ত বস্তুটিকে তাপ দেবে না সেই বস্তুর কাছ থেকে তাপ নেবে, সেটি তাপমাত্রা নির্দেশ করবে। আর এই তাপমাত্রা দ্বারা তাপ কোন দিকে চলাচল করবে সেটি জানা যাবে, অর্থাৎ তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। অ্যাকচুয়ালি তাপমাত্রা কি নির্দেশ করবে? তাপ সঞ্চালনের দিক নির্দেশ করবে। তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এই তাপমাত্রা দ্বারা আমরা বলতে পারবো তাপ অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। মাথায় রাখবে, আমাদের হচ্ছে ইন আওয়ার ইউনিভার্সেস, আমাদের হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ঘটনা হচ্ছে, এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা। সেই ঘটনাটি হলো তাপ সর্বদাই বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চলের দিকে যায়, অর্থাৎ তাপের আদান প্রদান হয়। অর্থাৎ বেশি তাপমাত্রা অঞ্চল থেকে সব সময় স্বতঃস্ফূর্তভাবে তাপ সবসময় নিম্ন তাপমাত্রা অঞ্চলের দিকে যাবে। এটা কতক্ষণ হবে? যতক্ষণ না দুইটি অঞ্চলের তাপমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই যে তাপ সঞ্চালন যে প্রক্রিয়াটি সেটি চলতে থাকবে। এক সময় এই তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে, আর যে সময় বন্ধ হবে সেই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সাম্য অবস্থা। ধরো এই রুমটার মধ্যে অনেকগুলো বস্তু আছে, এক একটা বস্তুর তাপমাত্রা এক এক রকম। এখন সবগুলো বস্তুকে যদি আমি তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, একসাথে নিয়ে আসি, তাহলে যে বিষয়টি হবে, কম তাপমাত্রা বস্তুগুলো বেশি তাপমাত্রা বস্তুগুলোর কাছ থেকে তাপ নেওয়া শুরু করবে। তাহলে বেশি তাপমাত্রা বস্তুগুলো তাপ হারাবে এবং কম তাপমাত্রা বস্তুগুলো তাপ গ্রহণ করবে। তার মানে এই পুরো বস্তুগুলোকে যখন আমরা তাপীয় সাম্য অবস্থায় রাখলাম, অর্থাৎ তাপীয় সংস্পর্শে রাখলাম, একসাথে রাখলাম, তখন এখানে তাপ সঞ্চালন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। যতক্ষণ না সমস্ত বস্তুর তাপমাত্রা এক না হয় ততক্ষণ পর্যন্ত এই সঞ্চালন প্রক্রিয়াটি অনবরত চলতে থাকবে। এক সময় তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। যে সময় তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে সেই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সাম্য অবস্থা। অর্থাৎ যখন তাপীয় সাম্য অবস্থা হয় তখন তাপের চলাচল হয় না, অর্থাৎ তখন প্রত্যেকটা বস্তুর তাপমাত্রা একই হয়ে যায়। অর্থাৎ এই তাপমাত্রা দ্বারা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি তাপটা কোন দিকে চলাচল করবে। তাহলে আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো, ইন আওয়ার ইউনিভার্সেস দ্য ন্যাচারাল প্রসেস ইজ হিট অলওয়েজ goes higher temperature zone to lower temperature zone. Always try to understand, তাপ সর্বদাই বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চল দিকে সঞ্চালিত হবে। কতক্ষণ পর্যন্ত এই সঞ্চালনটা বিদ্যমান থাকবে? যতক্ষণ পর্যন্ত না সব বস্তুগুলোর তাপমাত্রা একই হয় ততক্ষণ পর্যন্ত এই সঞ্চালন প্রক্রিয়াটি চলতে থাকবে। আসো আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো এখানে বিষয়টি যেটা হবে, মনে করো আমি তোমাকে দুইটি বস্তু দিলাম। ধরো দুইটি বস্তু তোমাকে আমি দিলাম, এটি হচ্ছে একটি বস্তু, এটি হচ্ছে অপর আরেকটি বস্তু। আমি এবং তোমাকে আরও কিছু ইনফরমেশন দিলাম। ধরো এটি এ বস্তু এবং এটি হচ্ছে বি বস্তু। দুটি বস্তুই হচ্ছে লোহার তৈরি, এটি হচ্ছে লোহা এবং এটি হচ্ছে লোহার তৈরি। তাহলে বস্তু দুটো কিসের তৈরি? লোহার তৈরি। আমি আরও কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। যেহেতু এই দুইটা বস্তু লোহার তৈরি, এই বস্তুটার আকার আয়তন যা হবে এই বস্তুটির আকার আয়তন তাই হবে। তার মানে এই বস্তুটি যদি ধরো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ধরলাম এই বস্তুটি 12টি কণার সমন্বয়ে গঠিত। একটু বোঝার জন্য আমরা ধরে নিলাম। তাহলে এই বস্তুটা, যেহেতু এই বস্তুটা এবং এই বস্তুটার আকার আয়তন সেম, অতএব এই বস্তুটাও 12টি কণার সমন্বয়ে গঠিত হবে। হ্যাঁ, তাহলে দুইটা বস্তু আমাদের আকার আয়তন সেম এবং একই পদার্থের তৈরি।
এই বস্তুতে যতটি কণা আছে এই বস্তুটিতেও ততটি কণা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা কি করি, ধরো এই বস্তুটাতে এখন আমরা ধরো 12 জুল তাপ দিলাম, 12 জুল তাপ দেওয়া হলো। তাহলে কি হবে, আমরা যখন কোনো বস্তুতে আমরা তাপ দেই তখন যে জিনিসটা হয় আমরা সবাই জানি, যেহেতু লোহা একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে এবং এই পরস্পরের কাছাকাছি থেকে তারা কম্পন অবস্থায় থাকে। যেহেতু এই কণাগুলোর মধ্যে তাপ দেওয়ার পূর্বে একটি শক্তি বিদ্যমান ছিল, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ওই পদার্থটির অন্তস্থ শক্তি। তাহলে কোনো একটি পদার্থের অন্তস্থ শক্তি সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিদ্যমান থাকে। ধরো এখন আমাদের পরিবেশের তাপমাত্রা যা, এই পরিবেশের তাপমাত্রার জন্য এই পদার্থটার মধ্যে এক প্রকারের অন্তস্থ শক্তি নিহিত আছে। সেই অন্তস্থ শক্তি হচ্ছে তার আদি অন্তস্থ শক্তি। এখন যখন আমরা এক্সট্রা 12 জুল তাপ দিলাম তখন এই প্রত্যেকটি কণার অন্তস্থ শক্তি এখন বেড়ে যাবে, কারণ তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। এখন যদি বেড়ে যায়, যেহেতু আমরা 12 জুল তাপ দিয়েছি, তাপ সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রত্যেকটি কণা 1 জুল করে তাপ পাবে। কয় জুল করে পাবে? 1 জুল, 1 জুল, 1 জুল করে তাপ পাবে। তাহলে আমাদের যে এখানে 12টি কণা আছে, যেহেতু আমি 12 জুল তাপ দিয়েছি, তাহলে এই তাপ সঞ্চালন প্রক্রিয়ায় যখন এই জায়গায় আমাদের তাপটা আসবে, এই তাপ সঞ্চালন প্রক্রিয়ায় প্রত্যেকটা বস্তু কণা একই পরিমাণ তাপ গেইন করবে। অর্থাৎ তারা প্রত্যেকটি কণা আগের তাপ যা ছিল তার থেকে এখন 1 জুল করে তাপ বৃদ্ধি হয়ে গেল। যেহেতু 1 জুল করে তাপ বৃদ্ধি হয়ে গেল, তাহলে পূর্বে এই বস্তুটির কণাগুলোর গতিশক্তি যা ছিল এখন তার থেকে গতিশক্তি একটু বেড়ে যাবে। আমরা কিন্তু মোটামুটি প্রথম অধ্যায়ে একটা সূত্র শিখেছিলাম যে ইকে গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে, এটা আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শিখেছি 3/2 nRT। তাহলে এই গতিশক্তি, কোনো একটি পদার্থের গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে গতিশক্তি বেড়ে যাবে। এখন দেখো তাপমাত্রা জিনিসটা হচ্ছে কী জিনিস, আমরা তাপমাত্রাটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। এই তাপীয় অবস্থাটা কী রকম, এই যে আমরা যখন পূর্বে দেখলাম এদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ছিল, যখন আমরা বাইরে থেকে 12 জুল তাপ দিলাম তখন তাদের এই বস্তু কণাগুলোর তাপীয় যে অবস্থাটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল তারা যতটুকু শক্তি তার থেকে প্রত্যেকটি বস্তু কণায় 1 জুল করে শক্তি বেড়ে গেল। তাহলে তাপীয় অবস্থাটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই তাপমাত্রাটা বস্তুর তাপীয় অবস্থাটা কীরকম সেটি নির্দেশ করবে। এখন আমরা যদি এই বস্তুটাতে আরও +12 জুল তাপ দিই, তাহলে কি হবে, প্রত্যেকটি বস্তু কণা এখন আরও 1 জুল করে তাপ পাবে। তাহলে তাদের তাপীয় অবস্থাটা আরও চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা আরও 12 জুল তাপ দিই, তাহলে কি হবে, এই বস্তু কণাটার প্রত্যেকটি কণা এখন 3 জুল করে তাপ পাচ্ছে, যার কারণে এই বস্তু কণাটির তাপীয় অবস্থা পূর্বে যা ছিল তার থেকে আরেকটু চেঞ্জ হয়ে গেল। তার মানে তাপের কারণে বস্তুর তাপীয় অবস্থাটার একটু কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখন আমরা যদি ধরো এই দুইটা একই পদার্থ এ অ্যান্ড বি, লোহার তৈরি, একই আয়তন, একই অনুপরমাণু সমন্বয়ে গঠিত, তাহলে আমি যদি তোমাকে বলি এই বস্তুটাতে ধরো আমরা 12 জুল তাপ দিয়েছি, তাহলে 12 জুল তাপের কারণে এই বস্তুটার তাপীয় অবস্থা যা হবে, এখন এই বস্তুটাতে আমি যদি 24 জুল তাপ দেই, কত জুল, 24 জুল যদি তাপ দিই, তাহলে কি হবে, প্রত্যেকটি বস্তু কণা এখন 2 জুল করে তাপ পাবে। কত জুল করে পাবে, 2 জুল। তাহলে প্রত্যেকটি বস্তু কণা 2 জুল করে তাপ পাচ্ছে, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই বস্তুটি লোহার তৈরি, এই বস্তুতে আমি 12 জুল তাপ দিয়েছি, যার কারণে প্রত্যেকটি বস্তু কণার মানে শক্তি +1 জুল করে ইনক্রিজ হয়েছে। ওকে, +1 জুল শক্তির জন্য তার একটা গতিশক্তি ইনক্রিজ হয়েছে। কিন্তু এই বস্তুটার দেখো 24 জুল তাপ দেওয়ার কারণে প্রত্যেকটি বস্তু কণার 2 জুল করে মানে শক্তি বৃদ্ধি পাইল, যার কারণে এই বস্তুটির তাপীয় অবস্থা এবং এই বস্তুটির তাপীয় অবস্থা এখন ভিন্ন হয়ে গেল। তাহলে এই তাপমাত্রা অ্যাকচুয়ালি এখন এই বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করবে। ধরো এই 12 জুল তাপের জন্য এই বস্তুটির যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ধরলাম তাপীয় অবস্থা এমন একটা অবস্থায় উপনীত হয়েছে, সেই অবস্থাটার জন্য সেই বস্তুটির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যেহেতু এই বস্তুটার থেকে এই বস্তুটাতে বেশি তাপ দেওয়া হয়েছে এবং যেহেতু এই বস্তু দুটির আকার
এবং একই পদার্থের তৈরি, আকার আয়তন সেম এবং একই পদার্থের তৈরি, যার কারণে 24 জুল তাপ দেওয়ার কারণে প্রত্যেকটি বস্তুকণা 2 জুল করে তাপ বৃদ্ধি পাইল। তাহলে এই বস্তুটির তাপীয় অবস্থা যতটুকু বৃদ্ধি পেয়েছে এই বস্তুটি কিন্তু তার থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখন এই বস্তুটি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দেশ করে, তাহলে এই বস্তুটি বি নামক বস্তুটি তার থেকে দ্বিগুণ অর্থাৎ 60 ডিগ্রি তাপমাত্রা নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি তাপমাত্রা জিনিসটা কি, অর্থাৎ কোনো বস্তুকে তাপ দেওয়ার কারণে বস্তুর তাপীয় অবস্থাটার পরিবর্তন কতটুকু হয় সেটি অ্যাকচুয়ালি আমরা এই তাপমাত্রার দ্বারা বুঝতে পারবো। এখন তোমাদেরকে আমি আরেকটি জিনিস বুঝিয়ে দেই। ধরো এবার এটি হচ্ছে আমাদের একটি বস্তু, এই বস্তুটি লোহার তৈরি, কিন্তু এবার সি নামক যে বস্তুটি আছে, এই সি নামক বস্তুটি যেহেতু লোহার তৈরি এবং পূর্বের যে বস্তু দুটো এ এবং বি বস্তু দুটোর আকার আয়তনের থেকে এটি ডাবল, অর্থাৎ এখন ধরলাম এই বস্তুটি 24টি এরকম কণার সমন্বয়ে গঠিত। কতটি? যেমন এই বস্তুটি 12টি কণা, এই বস্তুটি 12টি কণার সমন্বয়ে গঠিত। যেহেতু এই দুইটা বস্তু ডাবল, এটা একটি বস্তু ডাবল, তার মানে কি ধরলাম এটি হচ্ছে 24টি এরকম কণার সমন্বয়ে গঠিত। কত? 24টি কণার সমন্বয়ে গঠিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এই বস্তুটাকে যদি আমি এখন 24 জুল তাপ দিই তাহলে কি হবে? 24 জুল তাপ দিলাম, যেহেতু বস্তুটি লোহার তৈরি এবং এই বস্তুটি বি বস্তুটির থেকে আকার তার বেশি অর্থাৎ ডাবল আকার, যার কারণে দেখো এই বস্তুটি 12টি কণার সমন্বয়ে তৈরি হওয়ার কারণে 24 জুল তাপ দেওয়াতে প্রত্যেকটি কণা 2 জুল করে তাপ পেয়েছে। কিন্তু এই বস্তুর বি বস্তুটার থেকে সি বস্তুটি ডাবল হওয়ার কারণে, আকার আয়তন দ্বিগুণ হওয়ার কারণে, ঠিক উক্ত 24 জুল তাপ দেওয়ার কারণে আমার প্রত্যেকটি কণা এখন কয় জুল করে তাপ পাবে? দেখো, যেহেতু 24টি কণার সমন্বয়ে গঠিত, প্রত্যেকটি কণা 1 জুল করে তাপ পাবে। তাহলে একটু যদি তোমরা খেয়াল করো, তাহলে এই বস্তুটিতে 24 জুল তাপ দেওয়ার কারণে তাপীয় অবস্থাটা যা হবে, ঠিক এই বস্তুটিতে যদি আমি ওই একই 24 জুল তাপ দিই, তাহলে এই বস্তুটির তাপীয় অবস্থা কি এই বস্তুটির তাপীয় অবস্থার সমান হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ এই 24 জুল তাপের কারণে বস্তুটি প্রত্যেকটি কণা 2 জুল করে তাপ পেয়েছে, আর এই 24 জুল তাপের কারণে প্রত্যেকটি কণা 1 জুল করে তাপ পাইল। কেন? কারণ যেহেতু এই বস্তুটির আকার আয়তনের থেকে এই বস্তুটির আকার আয়তন দ্বিগুণ, অর্থাৎ এটি যদি 12টি কণার সমন্বয়ে গঠিত হয় আর এটি হবে 24টি কণার সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বুঝতে পারলাম সেম একই পরিমাণ তাপ যদি আমি বি এবং সিকে দেই, তাহলে দেখো সেম একই পরিমাণ তাপ দেওয়ার কারণে তাপীয় অবস্থাটা ভিন্ন হয়ে গেল। কীরকম ভিন্ন হয়ে গেল? এই বস্তু যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দেশ করে, তাহলে এটি কিন্তু আর 60 ডিগ্রি নির্দেশ করবে না, তার থেকে কম নির্দেশ করবে। কতটুকু করবে? যেহেতু এই বস্তুটিতে 12 জুল তাপ দেওয়ার কারণে প্রত্যেকটি বস্তু কণার 1 জুল করে তাপ বৃদ্ধি পেয়েছে এবং তখন তাদের তাপীয় অবস্থার জন্য তাপমাত্রা 30 ডিগ্রি দেখালে, তাহলে এই বস্তুটিও এখন তাপমাত্রা কত দেখাবে? 30 ডিগ্রি দেখাবে। তাহলে মোটামুটি আমরা একটু সামারিতে আসতে পারি। কী রকম সামারিতে আসলাম? দেখো, যদি বস্তুর আকার আয়তন একই হয়, তাহলে ওই বস্তুগুলোতে যদি আমরা ভিন্ন পরিমাণ তাপ দিই, এটাতে যদি 12 জুল, এটাতে 24 জুল তাপ দিই, তাহলে তাদের তাপীয় অবস্থাটা ভিন্ন হয়ে যাবে। তখন যেটাতে আমরা কম তাপ দিয়েছি, যদি আকার এবং আয়তন একই হয়, এখানে শর্ত হচ্ছে কি আকার আয়তন যদি একই হয়, তাহলে যেটা হবে 12 জুল তাপের কারণে তাপমাত্রা যতটুকু নির্দেশ করবে, এই বি বস্তুটি তার দ্বিগুণ অর্থাৎ 12 থেকে ডাবল যদি করি, 24 জুল তাপের কারণে তার তাপমাত্রাটা তার থেকে বেশি হবে, অর্থাৎ এই বস্তুর থেকে বি বস্তুর তাপীয় অবস্থাটা দ্বিগুণ হয়ে যাবে, এই জন্য তাপমাত্রা 60 ডিগ্রি দেখাবে। আবার এটি হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশনটা কি? বস্তুর আকার আয়তন একই হলে কম তাপের কারণে যেটাতে কম তাপ দেওয়া হবে তার তাপীয় অবস্থা কম হবে এবং যেটিতে বেশি তাপ দেওয়া হবে তার তাপীয় অবস্থা বেশি হবে। ওকে, আবার আমরা যদি এই বস্তুটাতে এই 12 জুল তাপ দিতাম, তাহলে এই বস্তুটিতেও 12 জুল, এটিতেও 12 জুল দিলাম, তাহলে প্রত্যেকটি বস্তুকণা 1 জুল করে তাপ পাইতো। তার মানে আকার আয়তন যদি একই হয় বস্তুকণার, একই তাপ দেওয়ার কারণে তাদের তাপীয় অবস্থা একই থাকবে। ভিন্ন ভিন্ন তাপ দেওয়ার কারণে তাদের তাপীয় অবস্থা ভিন্ন ভিন্ন হবে। ওকে, যে বস্তুটিতে বেশি তাপ দেব তার তাপীয় অবস্থা বেশি হবে, যেটিতে তাপ কম দেব তার তাপীয় অবস্থা কম হবে। সেটা কখন? কন্ডিশন হলো
যদি আকার আয়তন এবং একই পদার্থের তৈরি যদি বস্তু হয়। কিন্তু এবার যদি আকার আর আয়তন যদি সেম না হয়, ধরো বি বস্তুর থেকে সি বস্তুর আকার আয়তন ডাবল, তাহলে এবার কি হবে, ঠিক একই পরিমাণ তাপ দেওয়ার কারণে তাপের অবস্থা, তাপীয় অবস্থাটা ভিন্ন হয়ে যাবে। যে বস্তুটির আকার ছোট হবে সেই বস্তুটির তাপীয় অবস্থা বেশি হবে, এবং যে বস্তুটির আকার বড় হবে একই তাপের কারণে সেই বস্তুটির তাপীয় অবস্থা কম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এই তাপমাত্রা দ্বারা অ্যাকচুয়ালি বস্তুর তাপীয় অবস্থা বোঝা যায়। অর্থাৎ একটি বস্তু কী রকম তার তাপের কারণে তাপীয় অবস্থাটা হয়েছে সেটি আমরা এই তাপমাত্রা নির্দেশক ইন্ডিকেটর দ্বারা আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা এই তিনটা বস্তুকে যদি একসাথে করে দিই, ধরো আমরা এই দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে করে দিলাম, যেহেতু এই বস্তুটার তাপমাত্রা বেশি এবং প্রত্যেকটি কণা 2 জুল করে তাপ পেয়েছে, এবং এই বস্তুটির তাপমাত্রা হচ্ছে কম, প্রত্যেকটি কণার মধ্যে 1 জুল করে তাপ আছে, তাহলে এই এ এবং বি দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শ করে দিলে এক সময় কি হবে, বি বস্তু থেকে তাপ এ বস্তুর দিকে সঞ্চালিত হবে। যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে তাপ গতিবিদ্যা, দেখো তাপ হচ্ছে এক প্রকার শক্তি, গতি মানে এই শক্তিটা কোন দিকে যাবে, অর্থাৎ এটা সম্পর্কে যে জ্ঞান সেটি হচ্ছে তাপ গতিবিদ্যা। তাহলে দেখো এই এ নামক বস্তুর দিকে বি বস্তুটা থেকে তাপটা এ বস্তুতে আসবে। তাহলে যেহেতু বি বস্তুর তাপমাত্রা বেশি, এ বস্তুর তাপমাত্রা কম, অতএব বি বস্তুর দিকে তাপটা এ বস্তুর দিকে আসবে। কতক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা এক না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এক সময় দেখা যাবে বি বস্তু এবং সি বস্তুর তাপমাত্রা ধরো 30 থেকে এর তাপমাত্রাটা বাড়লো, বেড়ে ধরো কত হয়ে গেল, 40 হয়ে গেল, এটারও এক সময় তাপমাত্রা ধরো 40 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ দুইটা বস্তু আমরা ধরে নিলাম, যখন দুইটা বস্তুর তাপমাত্রা একই হয়ে যাবে, যদি তাদের আকার আয়তন একই হয়, তাহলে এই বস্তুটিতে যতটুকু তাপ থাকবে এই বস্তুটিও ততটুকু তাপ থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। তখন সেই অবস্থাটাকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থা। তাপীয় সাম্য অবস্থা। তাহলে এখানে মাথায় রাখতে হবে, এই তাপীয় সাম্য অবস্থায় তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ তখন তাপের আর সঞ্চালন হয় না। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা যদি এই বস্তুটাকে, অর্থাৎ যখন আমরা এটাতে 12 জুল তাপ দিয়েছিলাম তখন এর তাপমাত্রা ইনক্রিজ করে 60 ডিগ্রি হয়েছিল, আর এই বস্তুটার তাপমাত্রা 30 ডিগ্রি ছিল। এখন আমরা তাপীয় সাম্য অবস্থা বুঝে গেলাম, আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। ধরো এই দুটো আলাদা এখন বস্তু, হ্যাঁ, এই বস্তু দুটো আলাদা। এখন আমরা ফিরে গেলাম, আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এই বস্তুটির তাপমাত্রা ছিল হচ্ছে কত, 30 ডিগ্রি ছিল, আবার এই বস্তুটির তাপমাত্রা ছিল 60 ডিগ্রি। ওকে, এখন আমাকে বলো, আমরা যদি এই দুইটা বস্তুকে তাপীয় সাম্য অবস্থা করে দেই, অর্থাৎ তাপীয় সংস্পর্শ করে দেই, তাহলে কি হবে? তাহলে বি, এটি হচ্ছে বি বস্তু আর এটি হচ্ছে সি বস্তু। এখন আমি যদি এই বি এবং সি বস্তুকে একসঙ্গে করে দেই, অর্থাৎ তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, তাহলে কি হবে? যেহেতু এই 24 জুল এটাতেও আছে 24 জুল তাপ, তাই না, সেম পরিমাণ তাপ আছে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এটি মাথায় রাখবে। তাহলে এই বস্তুটিতেও তাপ আছে 24 জুল, এই বস্তুটিতেও তাপ আছে 24 জুল, কিন্তু বি থেকে সি এর আকার আয়তন ডাবল। তাহলে এই বস্তুটির তাপমাত্রা দেখো 60 জুল, তার মানে প্রত্যেকটি কণার কাছে 2 জুল করে তাপ আছে। আর এই বস্তুটা দেখো প্রত্যেকটি কণার মধ্যে 1 জুল করে তাপ আছে, তার মানে তাপমাত্রা দেখাচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যখন বি এবং সি বস্তুটাকে তাপীয় সংস্পর্শ করে দেব, তখন বি নামক বস্তুটা থেকে তাপ সি নামক বস্তুর দিকে যাবে। তাপ তাহলে কোন দিকে যাবে? এই দিকে আসবে। কেন এই দিকে আসবে? কারণ এটি হচ্ছে বেশি তাপমাত্রা, এটি কম তাপমাত্রা। আবার প্রত্যেকটি বস্তুকণার তাপ 2 জুল করে আছে, আর এটার মধ্যে প্রত্যেকটি বস্তুকণার তাপ 1 জুল করে আছে, অর্থাৎ দুইটা বস্তুকণার মধ্যে গতিশক্তি ভিন্ন। তাহলে যার কারণে এই দিক থেকে তাপ বি বস্তুর দিকে আসবে, সি বস্তুর দিকে আসবে। তাপ কোন দিকে আসবে? বি থেকে সি এর দিকে আসবে। এক সময় দেখা যাবে এই বস্তুটির তাপ হারাবে, এই বস্তুটির তাপ বেশি হবে। ধরো এর তাপ ছিল 24 জুল, এখান থেকে ধরো তাপ কমে হয়ে গেল 20 জুল, আর ওই 4 জুল এখানে ইনক্রিজ হয়ে যাবে। এক সময় দেখা যাবে এই দুইটা বস্তুর তাপমাত্রা সেম হয়ে গেছে, তখন প্রত্যেকটি বস্তু কণার সেম পরিমাণ তাপ থাকবে। যদি আমরা হিসাব করি তাহলে মোটের উপর
আমাদের হচ্ছে ধরো এখানে ছিল 24 জুল, এখানে ছিল 24 জুল, তাই না? তাহলে এক সময় টোটাল এই বস্তুটার দুইটা বস্তুর মধ্যে তাপ থাকবে 24 + 24, তার মানে 48 জুল তাপ থাকবে। তাহলে 48 জুল যদি তাপ থাকে তাহলে আগে এটার মধ্যে বস্তু কণা ছিল 24টি বস্তু কণা ছিল, আর এটার মধ্যে বস্তু কণা ছিল হচ্ছে 12টি, তাহলে 6, তাহলে 36টি কণা এখন মোট এই দুইটা বস্তুর মধ্যে। তাহলে এখন বিষয়টি কি হবে, এই 48 জুল তাপ এই 36টি কণা সমপরিমাণে ভাগ করে নিয়ে একই তাপীয় সাম্য অবস্থা আসবে, তখন এই দুইটি বস্তুর তাপমাত্রা সেম দেখাবে। ধরো এটি যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখায়, এটিও 35 ডিগ্রি দেখাবে, তখন তাপ সঞ্চালন প্রক্রিয়াটি বন্ধ হবে, তখন আর তাপের আদান প্রদান হবে না। এই অবস্থাটাকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থা। এখন তোমাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো যে আমরা এই দুইটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শ করে দেই তখন কি হবে। ধরো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম, যখন এটার মধ্যে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাপ দিয়েছি 24 জুল, প্রত্যেকটি কণার মধ্যে তাপ 1 জুল করে। আর এই বস্তুটা তো আমরা 12 জুল তাপ দিয়েছি, প্রত্যেকটি কণা 1 জুল করে পেয়েছে, এটার তাপমাত্রা 30 ডিগ্রি। কিন্তু দেখো আমরা যখন এই দুইটা বস্তু কণা তাপীয় সংস্পর্শ করে দেব, তখন এই বস্তুটির তাপীয় অবস্থা যা, এই বস্তুটির তাপীয় অবস্থা তাই। তার মানে এই দিকে তাপ সঞ্চালন প্রক্রিয়াটি হবে না, কারণ অলরেডি তারা তাপীয় সাম্য অবস্থার মধ্যেই আছে, অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রা একই। অর্থাৎ যখন দুইটি বস্তুর তাপমাত্রা একই হয় তখন তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ এই দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শ করে দেওয়া সত্ত্বেও তাপ এই দিকে বা এই বস্তু থেকে এই দিকে আসবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আমি এই লেকচারের মাধ্যমে তোমাদের তাপ জিনিসটা কী এবং তাপমাত্রা জিনিসটা কী এই দুইটি বিষয়ে তোমাদেরকে একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এটি বারবার তোমরা মোটামুটি ভিডিওটি দেখে বারবার বিষয়টা যদি একটু মাথার মধ্যে রাখতে পারো, এই কনসেপ্টটা বিশ্বাস করো, এই কনসেপ্টটা তোমার মাথায় যদি থাকে, এই চ্যাপ্টারের যে কোনো টাইপের প্রবলেম তুমি অনায়াসে করতে পারবে। মাথায় রাখবে প্রত্যেকটি চ্যাপ্টারের একটি বিশেষ পার্ট থাকে, সেই বিশেষ পার্টগুলোকে বলা হয় ওই চ্যাপ্টারটির বেসিক। এই বেসিকটি তোমার মাথায় যত বেশি গেঁথে যাবে, এই চ্যাপ্টারটির বিভিন্ন ধরনের প্রবলেম, যত কঠিন প্রবলেম হোক না কেন, সলভ করার জন্য তোমার জন্য ইজি হয়ে যাবে। আমাদের অনেক সময় যে বিষয়টি হয়, আমরা কি করি, আমরা প্রবলেম যখন একটি সলভ করতে যাই, প্রবলেমটা পড়ে আমরা কিছুই বুঝতে পারি না যে আসলে এটাকে আমরা কিভাবে সলভ করব। তার মানে যদি আমার কখনো এরকম মনে হয় যে আমি কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমি বুঝতে পারতেছি না আমি কোথা থেকে শুরু করব বা কিভাবে সলভ করব, তাহলে তুমি বুঝবে ওই প্রবলেমটা যে চ্যাপ্টারটি থেকে নেওয়া হয়েছে, ওই চ্যাপ্টারটির যে একটা কোর বেসিক পার্ট আছে, সেই পার্টটি তুমি অ্যাভয়েড করে গেছো। তাহলে দেখো বিষয়টি তাপ এবং তাপমাত্রা, আমি কেন এত বেশি কথা বলতেছি, তার কারণ আছে। তাপমাত্রা অধ্যায়টির নাম কি? তাপগতিবিদ্যা। তাহলে যেহেতু অধ্যায়টির নাম তাপগতিবিদ্যা, তাহলে আমাদের তাপ সম্পর্কে ভালো মতো জানতে হবে, তাপমাত্রা সম্পর্কে জানতে হবে। তোমরা অনেকেই জানো যে তাপমাত্রা আবার কি, তাপমাত্রা তো আজকের তাপমাত্রা 30 ডিগ্রি বা কালকের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি, এটি তো স্বাভাবিক বিষয় না। অত স্বাভাবিক বিষয়টা না, আমরা যতটা স্বাভাবিক মনে করি অনেকে আমরা এই তাপমাত্রা জিনিসটা বুঝি না, যার কারণে আমরা এর ভিতরে যে এই চ্যাপ্টারটির ভিতরে যে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো সামনে আমরা সলভ করব, বিভিন্ন রকম যে আমরা প্রক্রিয়া আলোচনা করেছি, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো ভালো মতো বুঝবো না যদি আমার এই তাপমাত্রার কনসেপ্ট ঠিক মতো না থাকে। তাহলে আমার সাজেশন হবে তোমরা অবশ্যই এই তাপমাত্রার বিষয়টি খুব সুন্দরভাবে মাথায় রাখার চেষ্টা করবে। আমি যেভাবে বুঝিয়ে দিলাম এটি বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসবে। অ্যাটলিস্ট তোমরা তাপমাত্রা জিনিসটাকে এটি বোঝার চেষ্টা করবে। তুমি যদি তাপমাত্রা জিনিসটা বোঝো তাহলে এই চ্যাপ্টারটি তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর তোমরা যারা আদর্শ গ্যাস অধ্যায়টি দেখোনি তাহলে অবশ্যই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, তাপগতি মানে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের যে 10 নম্বর অধ্যায়টি আছে সেটি আগে দেখে আসবে। তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্কস দেওয়া থাকবে, ওখানে তোমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, এই সূত্রগুলো খুব ভালো মতো বুঝে আসার চেষ্টা করবে। তাহলে দেখা যাবে এই অধ্যায়টা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।